জাতির বীর সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপমানিত হচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে। আমি আয়ন আব্দুল্লাহ আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইলেকশন করছি। আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এবং দোয়া প্রত্যাশা করি। আমি এমন একটা সময় মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইলেকশন করতেছি, ঠিক যেই সময়ে মুক্তিযুদ্ধের অ্যাকচুয়াল ইতিহাসটা বিকৃত হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে এবং জাতির বীর সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপমানিত হচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে। আমি মনে করি এখনই সময় তাদেরকে নিয়ে কাজ করার এবং তাদের যার যে অধিকার সেটা ফিরে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়, এবং আমার এই পোস্টটা তাদেরকে বা তাদের পক্ষে কাজ করার জন্য একটা উপযুক্ত সময় বলে আমি মনে করি। একই সাথে দেখবেন ৭১ এবং ২৪ এই দুটা বিষয়কে একটা অতি উৎসাহী দল মুখোমুখি করার চেষ্টা করছে। তারা তাদের এই ব্যর্থ চেষ্টা কখনোই সফল করতে পারবে না, কারণ ৭১ এবং ২৪ একই বিষয় হতে পারে না। ২৪ বাংলাদেশে আরও অনেকবার ঘটবে। যখনই আমরা গণতন্ত্র হারাবো, যখনই আমাদের মাঝে স্বৈরতন্ত্র চলে আসবে, তখনই আবার আমরা ২৪ ঘটাইতে পারবো। কিন্তু ৭১ হচ্ছে এই জাতির আবিষ্কার বা এই জাতির জন্মসত্তা, যেটা একবারই ঘটে, যেটা 1971 সালে ঘটে গেছে, আর কখনোই এই জাতিতে এই ৭১টা ঘটবে না। সো ৭১ এবং ২৪ একই সাথে কখনোই অ্যালাইন করতে পারে না। এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলাটাও বোকামি। ৭১ জাতির জাতিসত্তা, জাতিকে নতুনভাবে পরিচয় করাই দিয়েছে, একটা নতুন মানচিত্র এনে দিয়েছে। আর ২৪ হচ্ছে ওই নতুন মানচিত্রকে যারা ভুলুণ্ঠিত করতে চায় বা বারবার গণতন্ত্র ছিনিয়ে নিতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য ২৪ আমাদের একটা স্পিড, এই স্পিড আমাদের চলমান থাকবে। আগামীতেও যদি কোনো স্বৈরশাসক আসে, আমরা এই ২৪-এর স্পিড কাজে লাগায় স্বৈরশাসন বা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো, স্বৈরশাসনকে ত্যাগ করতে পারবো। কোয়েশ্চেন করেছেন যে আমি যেহেতু গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকও আমার সাথে ইনক্লুড আছে, মানে তাহলে শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক চাওয়া সেটাকে আন্দোলনের রূপ দিয়ে আদায় করতে হলেও সেই জায়গায় আমার দায়িত্ব বা আমার কর্তব্য অবশ্যই থাকবে। শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক চাওয়া, যেমন আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখবেন যে এত পরিমাণ বাইরের ট্রান্সপোর্টগুলো যাতায়াত করে যে শিক্ষার্থীরা তাদের জীবনের অনিরাপত্তায় ভোগে। বিশ্বের অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি এরকম পরিবেশ বা পরিস্থিতি দেখবেন না, যেটা বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায়, যেখানে শিক্ষার্থীরা কীভাবে বাঁচবে, কীভাবে চলাফেরা করবে সেটা আশেপাশের পরিবেশ ঠিক করে দিচ্ছে। কিন্তু বিশ্বের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখবেন যে তারা তাদের অভ্যন্তরীণ পরিবেশ এবং তারা কীভাবে বাঁচবে, চলাফেরা করবে, এটা তারাই তাদের মাধ্যমে ঠিক করে নিতে পারে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি, বিমা দাবি নামে একটা কথা আছে। বিমাতে শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে টাকা দিচ্ছে, কিন্তু সেই টাকা তারা যখন প্রয়োজন, যখন অসুস্থ হচ্ছে, সময় মতো টাকাটা পাচ্ছে না। এটার জন্য দীর্ঘ একটা প্রসেস রয়েছে। এই প্রসেস মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে ভাইটাল কোনো ডিজিজে যদি শিক্ষার্থী আক্রান্ত হয়ে থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে, কিন্তু টাকাটা তার হাতে আসে না। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের দেশের পলিসি মেকিং করার জন্য তৈরি করা এবং তারা পরবর্তীতে গ্র্যাজুয়েট হয়ে পলিসি মেকিংয়ে সহায়তা করবে। এর জন্য দরকার উপযুক্ত একটা শিক্ষা পরিবেশ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহাবস্থান না থাকার কারণে অনেক সময় বিরাজ করে না। তো আমি নির্বাচিত হলে আমি শিক্ষার্থীদের এই যৌক্তিক চাওয়াটাকে সামনে নিয়ে আসবো, যে রাজনৈতিক দলগুলোর জন্য সহাবস্থান নিশ্চিত করে এবং তারা যেন শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সুন্দর রাখতে সচেষ্ট থাকে এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার আলোকে তারা রাজনীতিটা করতে চায়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যতগুলো আপনার বিচ্ছিন্ন ঘটনা ঘটতে যাচ্ছে, এই বিচ্ছিন্ন ঘটনাগুলো প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা যদি দাবি তুলে আনে আমি অবশ্যই সেটার পক্ষে কাজ করব। একই সাথে আমাদের আবাসন সংকট এবং খাদ্যের যে ব্যাপারটা, এই দুটো ইস্যুও কিন্তু শিক্ষার্থীদের গণতান্ত্রিক একটা চাওয়া। তো আমার দায়িত্ব হবে যখন আমি যদি নির্বাচিত হই তখন শিক্ষার্থীদের এই দাবিগুলোকে আমি প্রশাসনের কাছে তুলে নেব। যদি প্রশাসন এই যৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে না চায় তাহলে আমি জোর করে হলেও তাদেরকে পালন করা এই দায়িত্বগুলোকে আপনার হচ্ছে সঠিকভাবে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি প্রশাসনকে চেষ্টা করব তাদের কাছে রিস্ক করার জন্য, যাতে তারা এই সমস্যাগুলো সমাধান করে। একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা যেটা বললাম, এইটার জন্য যখন আমরা প্রশাসনের মুখোমুখি হই তখন তারা বলে যে সিটি কর্পোরেশনের রাস্তা। প্রশ্ন হচ্ছে মানুষের প্রয়োজনীয় আইন এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে উপহার দিয়েছে 1971 সালে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিটি কর্পোরেশনের রাস্তার মালিকানা কি চেঞ্জ করে অন্য কোথাও নেওয়া যায় না? আমি যদি নির্বাচিত হই অবশ্যই এই সিটি কর্পোরেশনের রাস্তার মালিকানা পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের অধীনে রাস্তাটা এনে পাবলিক ট্রান্সপোর্টের যাতায়াত বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করব। আমি যদি নির্বাচিত হতে পারি সবার আগে হচ্ছে যার যে অবদানটা আছে,
যে শেখ মুজিবকে বলা হচ্ছে তার অবদান ছিল না, সে কিন্তু মুক্তিযুদ্ধের মহান নায়ক ছিল, তার অবদানটাকে আমরা ফিরিয়ে দিতে চাই। একই সাথে জিয়াউর রহমানকে তিনি ছিলেন হচ্ছে সেক্টর কমান্ডার, বাট তাকে অনেক সময় গুপ্তচরও বলা হচ্ছিল। এসব যে ভুলুঞ্চিত কথা, এগুলোকে ত্যাগ করে তাদের যার যে অবদান সেটাকে আমি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। এবং আপনি বলতেছিলেন যে স্বাধীনতা বিরোধীদের একটা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, সেই জায়গার গঠনতন্ত্রে বলা আছে যে ডাকসুর উচিত বা ডাকসুর কাজ হবে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা। তো যারা স্বাধীনতা বিরোধী এবং বা স্বাধীনতাকে অন করতে পারতেছে না বা মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে চলতে চেষ্টা করতেছে, তারা এই পদ না শুধু, তারা কোনো পদেই প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখে না বলে মনে করি। এবং আমার বিশ্বাস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা স্বাধীনতাকে অন করতেছে না বা ৭১কে পাশ কাটিয়ে চলতে চাচ্ছে, এবং আপনি দেখে থাকবেন যে ৭১কে পাশ কাটিয়ে চলার জন্য অনেক অতি উৎসাহী দল যারা আছে তারা অনেক ষড়যন্ত্র করে গেছে। তো যারা এসবের সাথে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদেরকে কখনোই গ্রহণ করবে না, তাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিতও করবে না। আপনি টিএসসির মতো প্রাঙ্গণে দেখবেন চিহ্নিত রাজাকারদের ছবি প্রদর্শন করা হচ্ছে, যেটা আমাদের জাতির জন্য একটা লজ্জার বিষয়, এবং যেটা আমাদের শিক্ষার্থীদের মনকে মারাত্মকভাবে ব্যথিত করে যে এত রক্তের বিনিময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আক্রমণটা ৭১ সালে, প্রথম আক্রমণটা ২৫শে মার্চ রাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি রক্তে প্লাবিত শহীদদের, সেই মাটিতে কিভাবে রাজাকারদের বা পাকিস্তানি দোসরদেরকে আপনার হচ্ছে সামনে নিয়ে আসার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। সো এই সব কাজ যারা করতেছে, আমার দীর্ঘ বিশ্বাস এবং শিক্ষার্থীদের ওপর আমাদের এই আস্থা আছে যে তারা তাদেরকে নির্বাচিত করবে না এবং তাদেরকে প্রতিনিধি হিসেবে তারা সামনের দিকে নিতে চেষ্টা করবে না। আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫ আগামী ৯ তারিখে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীদের বেছে নেবে, যারা হচ্ছে তাদের পক্ষে সমস্যারিত কণ্ঠ হিসেবে প্রশাসনের কাছে ভূমিকা পালন করবে এবং তারা তাদেরকে নির্বাচিত করবে। তাদের কাছে আমাদের এমনই প্রত্যাশা যারা তাদের ভোটটাকে আমানত হিসেবে নিচ্ছে এবং তাদের ওই দেওয়া অঙ্গীকারগুলোকে পালন করতে সচেষ্ট থাকবে এবং পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, তারা তাদেরকেই চয়েস করবে বলে আমার প্রত্যাশা তাদের প্রতি। এর ফলাফল হয়ে গেছে এবং রিট নিয়ে আমার ব্যাপারটা বা আমি এটা কেমনভাবে দেখি যে অনেকে মনে করে ডাকসু নির্বাচন হচ্ছে ভাইরাল হয়ে গেলে সে প্রতিনিধি নির্বাচিত হবে এবং শিক্ষার্থীরা তাকে ভোট দেবে। আসলে সে বোকার স্বর্গে বাস করে বা তারা বোকার স্বর্গে বাস করে। এই রিট করে শুধু নির্বাচনটাকে যদি আমরা কোনোভাবে এলোমেলো করার চেষ্টা করি তাহলে সেটা আমাদের ভুল ধারণা হবে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা সবাই সচেতন। আমরা তাদের দ্বার গড়ায় যাচ্ছি, তাদের কাছে যাচ্ছি এবং তাদের কাছে আমরা আমাদের ইশতেহার প্রকাশ করছি, তারা সেটা রাখছেন এবং বলছেন আমরা মূল্যায়ন করব। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন তাদের প্রতিনিধি নির্বাচিত করবে তারা ওই ইশতেহারগুলো পড়বে এবং তারা মূল্যায়ন করবে যে আমরা যে কথাগুলো তাদেরকে দিচ্ছি আমরা সেগুলো পালন করতে কতটুকু সক্ষম হব। সো তারা ওইটা বিচার করেই যে যারা সক্ষম, যারা তাদের দেওয়া কথাগুলো রাখতে পারবে, তাদের প্রতি দায়বদ্ধ থাকবে, তাদেরকে তারা নির্বাচিত করবে।